সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রয়েছি আহমদ মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের যে নবম অধ্যায়টি রয়েছে সেই নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আলোচনা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো দেখো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, পেশি। আমরা জানি ইতিমধ্যে তোমরা যে সপ্তম শ্রেণী ছিল সেই সপ্তম শ্রেণীতে পেশি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ধারণা তোমরা নিয়ে এসেছো। আজকে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব যে পেশি কি, ঠিক আছে, বা পেশিগুলি কোথায় থাকে। দেখো, অভ্যন্তরীণ অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গর নাম বলতে পারবা? অভ্যন্তরীণ অঙ্গ রক্তনালীর গায়ে অনৈচ্ছিক পেশি, তারপরে হৃৎপিণ্ডের হৃৎপেশি, অস্থিগাত্রের সাথে লাগানো ঐচ্ছিক কঙ্কাল পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত, ঠিক আছে। তো এখানে দেখো, যদি বলা হয় পেশিগুলি আমরা কোথায় পাই, দেহের অভ্যন্তরীণ যে অঙ্গগুলি রয়েছে, এখন অভ্যন্তরীণ অঙ্গ বলতে আমরা কোনটি বলতে পারি? পাকস্থলী হতে পারে, ক্ষুদ্রান্ত্র হতে পারে, বৃহদান্ত্র হতে পারে, ফুসফুস হতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের ধমনী হতে পারে, শিরা হতে পারে, এইগুলি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অঙ্গ। তো এই অভ্যন্তরীণ অঙ্গগুলিও কিন্তু পেশি দ্বারা যেমন গঠিত, আবার আমরা যদি আরেকটি অভ্যন্তরীণ অঙ্গর কথা বলি, সেটি কিন্তু আবার বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত, যেটি নাম আমরা জানি যে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডও কিন্তু পেশি দ্বারা গঠিত, যে পেশিকে আমরা বলি হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। এছাড়াও আমাদের যে কঙ্কালতন্ত্র রয়েছে, যে দেহের ভিতরে যে অস্থিগুলি রয়েছে, সেই অস্থিগুলির সাথেও কিন্তু কিছু পেশি লাগানো থাকে, যেগুলিকে আমরা বলি ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। যেহেতু কঙ্কালতন্ত্রের সাথে লাগানো থাকে, এই জন্য এগুলিকে বলা হয় কঙ্কাল পেশি। তাহলে তোমাদের যদি বলা হয় যে কোথায় অনৈচ্ছিক পেশি থাকে এবং কোথায় ঐচ্ছিক পেশি থাকে, তাহলে আমরা যদি বলি অনৈচ্ছিক পেশি থাকবে অভ্যন্তরীণ অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে পাকস্থলী থাকতে পারে, ক্ষুদ্রান্ত্র থাকতে পারে, বৃহদান্ত্র থাকতে পারে, ফুসফুস থাকতে পারে। আবার হৃৎপিণ্ডের গায়ে তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করো, হৃৎপিণ্ডের গায়ে, হ্যাঁ, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডের ভিতরেও কিন্তু একটি বিশেষ ধরনের পেশি থাকে, যে পেশিকে আমরা বলবো হৃৎপেশি। এবং হৃৎপেশি শুধুমাত্র কোথায় থাকবে? এটি শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকবে, হৃৎপিণ্ড ব্যতীত আর অন্য কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আর আরেকটি পেশি দেখো, যে অস্থির সাথে আমাদের যে কঙ্কালতন্ত্র রয়েছে, অস্থি, সেই অস্থির সাথে যে পেশিগুলি লাগানো থাকে সেই পেশিগুলিকে বলা হয় কি? কঙ্কাল পেশি বা রৈখিক পেশি। তো পেশি আমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো সেই গুরুত্বপূর্ণ কাজগুলি কি আমরা এখন জানবো। তো তার আগে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় পেশি কোথায় থাকে, পেশিগুলির কাজ কি, আশা করি এখন বলতে পারবে। পেশি তাহলে কত প্রকার হলো? পেশি হচ্ছে 3 প্রকার: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি কাকে বলে? যে পেশিগুলি আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল, যাদের এই যে দেখো হাত, আমি ইচ্ছা করলেই কিন্তু সংকুচিত প্রসারিত করতে পারছি। তাহলে এটি যে পেশিগুলি প্রাণীর ইচ্ছার উপর সংকোচন প্রসারণ যে সেই ক্ষমতা সেটা নির্ভর করে, সেটিকে বলে ঐচ্ছিক পেশি। আর যেটি প্রাণীর ইচ্ছাধীন সংকুচিত প্রসারিত হবে না যে পেশিগুলি, সেগুলি হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবং হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেই পেশিগুলিকে বলা হয় কি? হৃৎপেশি। তাহলে পেশি হলো কত প্রকার? 3 প্রকার। এটি তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা দেখি যে পেশিতন্ত্র বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো সেই কাজগুলি আমরা শিখব। দেখো, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। এই যে আমি হাত কিন্তু আমার একটি অঙ্গ, তাহলে এই যে হাতটা দেখো আমি সংকুচিত করছি, প্রসারিত করছি, এই যে আমি কথা বলছি, আমি হাঁটতেছি, আবার এই যে পিছনে সরে যাচ্ছি, তাহলে এই যে আমার পায়ের অঙ্গ, পা একটি অঙ্গ, হাত একটি অঙ্গ। এই যে অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন, সেই সঞ্চালন কিন্তু পেশির মাধ্যমে ঘটে। আমি এখনই বললাম যে চলাফেরাই কিন্তু সহায়তা করে। তারপরে অঙ্গ বিন্যাস এবং ভারসাম্য রক্ষাতেও কিন্তু এই পেশিগুলি সাহায্য করে। তারপরে কি বলছে? কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করে।
পেশিগুলি কি করে কঙ্কালতন্ত্রের সাথে সংযুক্ত থাকে, সংযুক্ত থেকে কি করে দেহকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ঠিক আছে, তাহলে দেহের নির্দিষ্ট আকার গঠন করবে। তারপরে পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে। ঠিক আছে, পেশিতে কি করে গ্লাইকোজেন সঞ্চয় করে এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। আমরা যে খাবারগুলি গ্রহণ করি, বিশেষ করে শর্করা জাতীয় যে খাদ্যগুলি গ্রহণ করি, সেই খাবারের বাড়তি যে অংশ, সেই বাড়তি অংশটুকু কি হয় গ্লাইকোজেনে পরিণত হয়। গ্লাইকোজেনে পরিণত হয়ে আমাদের যে যকৃৎ রয়েছে সেই যকৃতের ভিতরে কি হয় জমা থাকে এবং দেহে যখন শক্তির প্রয়োজন হয় তখন এই গ্লাইকোজেনগুলি কি হয় ভেঙে যায়। গ্লাইকোজেন ভেঙে গিয়ে কি করে তারা শক্তি উৎপন্ন করে, অর্থাৎ সেই গ্লাইকোজেন আবার গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ ব্যবহার করে আমরা কি করি দেহে শক্তি পেয়ে থাকি। তাহলে এই যে গ্লাইকোজেন সঞ্চয় করা হচ্ছে কি পেশির কাজ। এবং এই গ্লাইকোজেনটা কোথায় সঞ্চিত থাকে তোমরা সকলেই মনে রাখবে, লিভারের ভিতরে, যকৃতের ভিতরে এটি সঞ্চিত থাকে এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয়। দেখো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয় হৃদপেশির হৃদস্পন্দন এবং রক্ত সঞ্চালন দায়িত্ব পালন করা। তোমরা কি বলতে পারবে যে বিশেষ বৈশিষ্ট্য কেন বলা হচ্ছে? এই হৃদপেশিকে, হৃদপিণ্ডের পেশি তো আমার ইচ্ছাধীন না, তাই না? তাহলে এটিকে আমি বিশেষ পেশি কেন বলবো? বিশেষ পেশি এই কারণেই বলা হয় কারণ এই হৃদপেশির গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। গঠনটা কিসের মতো? গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো এবং কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য এটিকে বলা হচ্ছে বিশেষ পেশি। আশা করি তোমরা বিষয়টা এখন বুঝতে পারছো। এবং হৃদপিণ্ডের যে পেশিগুলি রয়েছে সেই হৃদপিণ্ডের পেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যা অন্য কোনো পেশিতে থাকে না। এই কারণে এটিকে বলা হচ্ছে বিশেষ পেশি। তারপরে দেখো এই যে মলমূত্র ত্যাগ, তারপরে পরিপাক নালীর মধ্যে খাদ্যবস্তুর চলন, এই কাজগুলিও কিন্তু পেশির সাহায্যে ঘটে থাকে। যেমন আমরা যদি খাদ্যনালীর কথা বলি, সেই খাদ্যনালীর ভিতরে কি হয় খাদ্যনালীর ক্রম সংকোচনের মাধ্যমে অর্থাৎ পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খাবারটা খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে চলে যাচ্ছে। আবার পাকস্থলীর পেরিস্টালসিসের কারণে সেটি চলে যাচ্ছে কোথায়? পরিপাকে যেমন সহায়তা করছে, আবার চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে। তাহলে এই যে এই কাজগুলি কিন্তু পেশিদের সাহায্য করে। এখন আমরা জানব মানুষের যে চলন রয়েছে সেই মানুষের চলনে অস্থি এবং পেশির কি ভূমিকা আছে। দেখো অস্থি এবং পেশির কিন্তু অবশ্যই ভূমিকা আছে। দেখো মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো গঠন করে। দেখো অস্থি কি করছে? অস্থি দেহের কাঠামো গঠন করছে। আর পেশি কি করে? তোমরা কিন্তু এই কাজ দুইটি খেয়াল রাখবে। আর পেশি কি করে? এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। তাহলে কি করছে? অস্থি দেহের কাঠামো দান করছে আর সেই কাঠামোর উপরে আচ্ছাদন তৈরি করছে কে? এই পেশি। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। এখানে খেয়াল করো, ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। তাহলে যদি বলা হয় টেন্ডনটা কেমন, টেন্ডনের একটি বৈশিষ্ট্য কিন্তু এখানে বলা হয়ে গেছে। টেন্ডন হচ্ছে দৃঢ় এবং স্থিতিস্থাপক। আর কি করছে? পেশি দিয়ে, তাহলে স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে কি করছে? অস্থিকে আটকে রাখছে। এবং স্নায়বিক উত্তেজনার পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয়। আবার উদ্দীপনা সরিয়ে দিলে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয়। তাহলে আমরা জানি স্নায়বিক উত্তেজনা যদি পেশির মধ্যে প্রবেশ করানো হয় তাহলে কি হবে? পেশি সংকুচিত হবে। স্নায়বিক উদ্দীপনায় পেশি সংকুচিত হয় আর উদ্দীপনা যদি আমরা সরিয়ে নিই তাহলে সেটি প্রসারিত হয়। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় পেশি কখন সংকুচিত হয়, কখন প্রসারিত হয়, যেমন আমি যদি গরম পানির ভিতরে হাত দিই, হাত কিন্তু সাথে সাথে সরে যাবে, সরে গিয়ে যে দেখো পেশি সংকুচিত হয়ে গেল। আবার যদি এখানে তাপমাত্রা, ওই উদ্দীপনাটা যদি সরিয়ে নিই তাহলে কি হবে? ধীরে ধীরে আবার আগের জায়গায় রিল্যাক্স হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। তারপরে কি বলছে? সংকোচন এবং প্রসারণের সাহায্যে সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। সংলগ্ন
কি বলা হচ্ছে, এই সংকোচন এবং প্রসারণের সাহায্যে সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। যেমন আমি হাতের কথা যদি বলি, দেখো হাতের সাথে কিন্তু আমার পেশিগুলি লাগানো আছে। তাহলে কি হচ্ছে, আমি যখন এই যে পেশির এই পাশে দেখো প্রসারিত হয়ে গেল, পেশি কী হলো, এই পাশে প্রসারিত হয়ে গেল, ঠিক তার অপোজিটে দেখো সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত এবং প্রসারিতর মাধ্যমে কি করছে, আমি কিন্তু আমার হাতের যে দুইটা অস্থি, এখানে হিউমেরাস, এখানে রেডিও আলনা যে অস্থি, সেই অস্থির কিন্তু আমি সংকোচন প্রসারণটি ঘটাতে পারলাম। এবং এভাবেই কোনো অঙ্গকে কি করতে পারি আমরা, প্রসারিত করে কোনো অঙ্গকে ভাঁজ করে, দেখো প্রসারিত করে কোনো অঙ্গকে ভাঁজ করে, আবার কোনো অঙ্গকে উপরের দিকে উঠাই, কোনো অঙ্গকে নিচের দিকে নামাই, বা কোনো অঙ্গকে কোনো অক্ষের ডানে বামে ঘোরাতে পারি। তাহলে দেখো এই যে পেশি সংকুচিত হলো, এটি কিন্তু দেখো বাঁকা হয়ে গেল। আবার এই পাশের যখন পেশিগুলি এখন কিন্তু প্রসারিত আছে, এবার দেখো যখন সংকুচিত হয়ে যাচ্ছে, অপোজিট পাশের পেশিগুলি কিন্তু আবার প্রসারিত হয়ে গেল। এবং এর ফলে কি হলো, আমার হাতটা দেখো আমি সোজা করে ফেললাম। সেই জিনিসটাই বলা হচ্ছে অঙ্গকে ভাঁজ করে, যেমন হাত আমি ভাঁজ করলাম, ভাঁজ করে কোনো অঙ্গকে উপরের দিকে উঠালাম, আবার অঙ্গকে নিচের দিকে নামালাম, ঠিক আছে, কোনো অক্ষের দিকে ঘোরাতে পারছি। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলো কিন্তু পেশির সাহায্যে ঘটে থাকে। একটি উদাহরণ দিয়ে পেশির কার্যক্রম ব্যাখ্যা করি, যে আমি যেটি দেখালাম, কোনো বাঁকা বা সোজা করতে হলে ঐচ্ছিক পেশি কিভাবে কাজ করে লক্ষ্য করো। কোনো বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস পেশি শিথিল হয়। আমরা যখন কোনো ভাঁজ করি, তাহলে কোন পেশি সংকুচিত হয় এবং কোন পেশি প্রসারিত হয় সেটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বাইসেপস পেশি সংকুচিত হয়। কোনো আমরা বাঁকা করি, বাঁকা করলে কি হচ্ছে, বাইসেপস পেশি দেখো সংকুচিত হচ্ছে, বাইসেপস পেশি সংকুচিত হচ্ছে, আর ট্রাইসেপস পেশি কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। ফলে রেডিয়াস এবং আলনা, এই যে এখানে দুইটা যে হাড় থাকে, এই হাতের ভিতর দুইটা হাড় থাকে, একটার নাম হচ্ছে রেডিয়াস, আরেকটির নাম আলনা। তাহলে কি বলা হচ্ছে, এই রেডিয়াস এবং আলনা হিউমেরাসের কাছে চলে আসে। তাহলে এই যে আমার এই অস্থিটা, এইখানে যে হাড়টা থাকে, এই হাড়টাকে বলা হচ্ছে হিউমেরাস। তাহলে দেখো এই রেডিয়াস এবং আলনা কি হলো, হিউমেরাসের কাছে চলে আসলো, দিস ইজ হিউমেরাস। কি বলা হচ্ছে, ফলে রেডিয়াস এবং আলনাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে। কোনো সোজা করলে, দেখো এখন আমি যদি কোনো সোজা করি, ঠিক তার বিপরীত ঘটনাটি ঘটছে। কোনো সোজা করলে এবার দেখো রেডিয়াস এবং আলনা দূরে সরে গেল, আর এখানে তাহলে বিপরীত যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটছে। তাহলে আগে বাইসেপস পেশি সংকুচিত হয়েছিল, এখন বাইসেপস পেশি কী হবে, প্রসারিত হবে। ট্রাইসেপস পেশি কি হচ্ছে, এবার শিথিল হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে কি বললাম, স্নায়ুতাড়নের ট্রাইসেপস পেশি এবার কি হচ্ছে, সংকুচিত হচ্ছে এবং রেডিয়াস এবং আলনাকে টেনে সোজা করে ফেললো, এই যে সোজা করে ফেললো, এবং হিউমেরাসের সাথে প্রায় এক সরল রেখায় নিয়ে আসে। এখন কিন্তু একটা সরল রেখায় নিয়ে এসেছে। এই সময় বাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়। এভাবে বাইসেপস এবং ট্রাইসেপস পেশির সংকোচন এবং স্লথ হওয়ার মাধ্যমে আমরা কোনোই ভাঁজ করতে বা খুলতে পারি। এখন তোমাদের এইটুক বিষয়ের মধ্যে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো যখন আমরা ভাঁজ করি, তখন কোন পেশি সংকুচিত হয় আর কোন পেশি প্রসারিত হয়। কোনো যখন সোজা করি, কোন পেশি প্রসারিত হয়, কোন পেশি সংকুচিত হয়, এই বিষয়গুলি কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। কারণ এই শব্দগুলো দিয়ে বা এই বাক্যগুলো দিয়ে বা এই ঘটনা দিয়ে তোমাদের যে উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলি কিন্তু আসবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। চলো আমরা পরের বিষয়টি লক্ষ্য করি। এখন আমরা জানবো টেন্ডন। ঠিক আছে, টেন্ডন কাকে বলে চলো দেখি। আচ্ছা, তোমাদের যখন বলি পেশি হাড়ের সাথে আটকে থাকে অথবা হাড়ের সাথে অন্য হাড় বন্ধনীর সাথে আটকে থাকে, এটি কিভাবে ঘটে সেই বিষয়টি তোমাদের এখন আমরা জানাবো। দেখো, মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। তাহলে মাংসপেশির প্রান্তভাগ, দেখো মাংসপেশির কোন ভাগ, প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো কি হবে, শক্ত হবে, শক্ত হয়ে অস্থির গায়ের সাথে সংযুক্ত হবে। এই শক্ত যে প্রান্ত, সেই প্রান্তটাকে বলা হবে টেন্ডন। এবং টেন্ডন দেখো কেমন,
এটি তোমাদের মনে রাখতে হবে। টেন্ডনের এই বৈশিষ্ট্যগুলি দিয়ে কিন্তু বহুপদী যে কোশ্চেন সেগুলি কিন্তু আসবে। তাহলে টেন্ডন ঘন হবে, সাদা তন্তুময় হবে। তাহলে টেন্ডন হচ্ছে কি, যদি সংজ্ঞা বলি তাহলে মাংসপেশির প্রান্তভাগ, মাংসপেশি যেটা, এই যে মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হবে, শক্ত হয়ে অস্থির গায়ের সাথে সংযুক্ত হবে। এই যে এই শক্ত প্রান্তকে বলা হবে টেন্ডন। টেন্ডন যদি বলা হয় কেমন, এটি ঘন, সাদা, তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত। যদি বলা হয় টেন্ডন কোন ধরনের টিস্যু, সঠিক উত্তর হচ্ছে টেন্ডন যোজক টিস্যু। এই ধরনের টিস্যুর আন্তঃকোষীয় পদার্থ বা ম্যাট্রিক্সের শাখা প্রশাখাবিহীন, ম্যাট্রিক্সে কি থাকবে, সাদা তন্তু থাকবে, সাদা বা শ্বেত ধরনের তন্তু থাকবে। এরা গুচ্ছাকারে এবং পরস্পর সমান্তরালে বিন্যস্ত। তাহলে এখানে যে তন্তুগুলোর কথা বললাম সেই তন্তুগুলো কি থাকবে, তন্তুগুলো থাকবে গুচ্ছাকারে। এবং কিভাবে বিন্যস্ত থাকবে, বিন্যস্ত থাকবে সমান্তরালে। ঠিক আছে, এরকম সমান্তরালভাবে কি থাকবে, বিন্যস্ত থাকবে। তো অনেকগুলি তন্তু একত্রে আটি বা বান্ডেল তৈরি করে, আটিগুলি একত্রে দলবদ্ধভাবে আটিগুচ্ছ তৈরি করে। তাহলে এই যে অনেকগুলি তৈরি হলো, কি করলো, এটা হচ্ছে আটি তৈরি করছে। আমরা আটি তো বুঝি, যখন অনেকগুলি কি হবে, কোনো কিছু নেওয়া হয়, যেমন তোমরা যদি গ্রামে লক্ষ্য করো, পাটের ভিতরে যে পাটকাঠি যেটাকে বলে বিভিন্ন এলাকায়, সেই পাটগুলি একসাথে যুক্ত হয়ে কী করে, আটি তৈরি করে। এবার অনেকগুলি আটি মিলে আবার তৈরি হয় আটি গুচ্ছ। তো আটি গুচ্ছগুলো আবার তন্তুময় টিস্যু বা অ্যারিওলার টিস্যু দিয়ে বেষ্টিত হয়ে আরও বড় আটিতে শ্রেণীবদ্ধ হয়। এই অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে কি থাকবে, রক্তনালী থাকবে, লসিকা নালী থাকবে এবং স্নায়ু প্রবেশ করবে। এবং টেন্ডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম। যদি বলা হয় টেন্ডনের স্থিতিস্থাপকতা কেমন, এটি হবে তুলনামূলকভাবে কম। তো তোমরা টেন্ডন এবং লিগামেন্ট, আরও একটি বিষয় আমরা জানব, সেই বিষয়গুলি তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এই যে ট্রাইসেপস এবং বাইসেপস পেশির কথা যে বললাম, সেগুলি এখানে দেখানো হয়েছে, যেটি কিছুক্ষণ আগে আমি আমার নিজের হাত দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন দেখো পেশি এবং টেন্ডনের সংযোগস্থল। টেন্ডনগুলো তন্তুপেশির সার্কোলেমায় সংযোজিত হয়। আমরা জানি সার্কোলেমা কি, পেশিকোষের যে আবরণ, সেই আবরণগুলিকে বলা হয় সার্কোলেমা। পেশি এবং টেন্ডনের সংযোগকে আরও শক্তিশালী করার জন্য টেন্ডনের আত্মিগুচ্ছ বেষ্টনকারী অ্যারিওলার টিস্যু পেশি বান্ডেল বা আটির আবরক টিস্যুর সাথে অবিচ্ছিন্ন এবং কী করে, যোগাযোগ তৈরি করে। টেন্ডন হচ্ছে কি, বেশ শক্ত। তাহলে টেন্ডন আগেরটা দেখো, টেন্ডন যদি বলা হয় কেমন, টেন্ডন হবে বেশ কি, টেন্ডন হবে বেশ শক্ত। পরেরটা দেখি, টেন্ডন কি বললাম, শক্ত। অস্থি বা পেশির তুলনায় টেন্ডন ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে অস্থির তুলনায় কি, এটি ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তবে কোনোভাবে যদি তা ছিঁড়ে যায় তাহলে সহজে কি হবে, এটি জোড়া লাগবে না। পেশিবন্ধনী পেশি প্রান্তে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত থাকে। যদি বলা হয় এটি কোথায় থাকবে, পেশিবন্ধনী পেশি প্রান্তে রজ্জুর মতো শক্ত হয়ে কি করবে, অস্থির সাথে সংযুক্ত থাকে। পেশি এবং অস্থির সাথে আবদ্ধ হয়ে কি করে, দেহ কাঠামো গঠন করে। তাহলে কাজ যদি বলা হয়, দেহের কাঠামো গঠন করা, তারপরে দৃঢ়তা প্রদান, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে এবং চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে এদের কাজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে অস্থিবন্ধনী কাকে বলে বা লিগামেন্ট কাকে বলে। এই যে টেন্ডন এবং লিগামেন্ট, এই দুইটা জিনিস তোমাদের ভালোভাবে শিখে রাখতে হবে, কারণ হচ্ছে কি এটি কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে। তাহলে দেখো, এই যে এইটুকু তোমরা এখনই মুখস্থ করবে। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে।
তাহলে লিগামেন্টের কাজ হচ্ছে একটা অস্থির সাথে আর একটা অস্থিকে কী করা, যুক্ত রাখা। আর আগেরটা কী ছিল, অস্থির সাথে পেশিকে যুক্ত রাখা। তাহলে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় মানে শক্ত স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলি পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে। লিগামেন্ট দেখো শ্বেততন্তু এবং পীততন্তু, পীত মানে হলুদ, তাহলে লিগামেন্ট কী দ্বারা তৈরি, সাদা এবং আমি হলুদ করে দিচ্ছি, এটি হচ্ছে সাদা এবং হলুদ। তো তোমাদের আমি একটু এখানে দেখাই দিই। যদি বলা হয় লিগামেন্ট কী দিয়ে তৈরি, সাদা এবং যে পীততন্তু রয়েছে সেই সাদা এবং পীততন্তু, পীত মানে হচ্ছে হলুদ, ঠিক আছে, তন্তু দিয়ে গঠিত এবং ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত। কী তন্তু দিয়ে গঠিত, দেখো ইলাস্টিক। তাহলে ইলাস্টিক শব্দটি যেহেতু এখানে বলা হয়েছে তোমরা খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটির সংকুচিত এবং প্রসারিত হওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু থাকবে। তাহলে কি হচ্ছে, যে ইলাস্টিক তন্তু থাকার কারণে কি থাকবে, এরা সংকোচন এবং প্রসারণে সক্ষম। এতে পীতবর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে। তাহলে হলুদ বর্ণের যে তন্তু, হলুদ বর্ণের যে স্থিতিস্থাপক তন্তু সেটি কিন্তু এই লিগামেন্টের মধ্যে বেশি থাকে। এর মধ্যে সরু শাখা প্রশাখা বিশিষ্ট মানে জালের মতো বিন্যস্ত থাকবে। এই তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে থাকে, এদের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি। এবং ইলাস্টিক তন্তুগুলো থাকার কারণে এরা কিন্তু দেখো কি বলছে, যে ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, এই যে দেখো ইলাস্টিক তন্তুগুলো কি বলা হচ্ছে, ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ইলাস্টিক তন্তুগুলো কি দিয়ে তৈরি, ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ইলাস্টিন হচ্ছে কি, এক ধরনের প্রোটিন। আর প্রোটিনের কি বললাম, ইলাস্টিন থাকার কারণে সংকোচন প্রসারণে কিন্তু মানে সব দিকে এটা কি হয়, যে বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে, কিন্তু হাড়গুলি তার জায়গা থেকে পরিবর্তন হয় না। তো কবজা দেখো দাড়িপাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখছে। একইভাবে অস্থিবন্ধনী বা লিগামেন্ট হাড়কে, লিগামেন্ট কি করে দেখো, অস্থিবন্ধনী বা লিগামেন্ট হাড়কে আটকে রাখে। এতে অঙ্গটি সব দিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে, কিন্তু হাড়গুলো তার জায়গার যে পরিবর্তন সেই জায়গার পরিবর্তন কিন্তু করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো। এবং আজকের লেকচারের আলোকে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, তোমরা সকলেই এই বাড়ির কাজটি করবে। দেখো আজকে আমরা যে টেন্ডন এবং লিগামেন্টের বৈশিষ্ট্য এতক্ষণ বললাম, তোমরা টেক্সট বই আবার পড়বে, পড়ার পর এই টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে যে পার্থক্যগুলি সেই পার্থক্যগুলি খাতায় লিখবে এবং তোমার যে বিষয়ভিত্তিক টিচার সেই বিষয়ভিত্তিক টিচারকে অবশ্যই দেখাবে। তো আজ এই পর্যন্তই। আশা করি তোমরা আমার যে লেকচারটি, এই লেকচারটির মাধ্যমে কিছুটা হলে উপকৃত হয়েছ এবং তোমরা উপকৃত হলে তখনই আমাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের সার্থকতা। আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।